পৃথিবীতে এমন কিছু জায়গা থাকে যেখানে সময় কিছুটা থমকে যায়, যেখানে অ্যালার্মের শব্দে নয় বরং ঘুম ভাঙে টয় ট্রেনের হুইসেলে। যেখানে প্রকৃতি প্রতিনিয়ত তার রূপ বদলায়, যেখানে আপনার অজান্তেই আপনি ছুঁয়ে ফেলবেন মেঘেদেরকে। আর ঠিক তখনই ধোঁয়া ওঠা হিমালয়ান রেলওয়ে আপনাকে স্বাগত জানাবে আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে। দার্জিলিং হলো একটা আবেগের নাম, যেখানে সারা বছর লাখো লাখো মানুষ ছুটে আসে শান্তির সন্ধানে। সমগ্র দার্জিলিং জুড়ে রয়েছে একটা নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়াকে পুরোদস্তুর উপভোগ করতে আমরা বন্ধুরা মিলে সপরিবারে গত 7ই জুন রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ে। আজকের পর্বে আপনাদের জন্য রইল সেই সম্পূর্ণ জার্নির গল্প। নমস্কার, আমি সৌম্য, আপনাদের আজকের হোস্ট। ওয়েলকাম টু এক্সপ্লোরার আমি। ঘড়ি বলছে রাত 11:20 আর আমরা এখন রয়েছি ডানকুনি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। কেন রয়েছি সেটা কিছুক্ষণ আগে দেখালাম। আমরা চলেছি আজ দার্জিলিং, বলা বাহুল্য এনজিপি। আজ আমরা চলেছি ট্রেন নাম্বার 12503 এসএমবিটি ব্যাঙ্গালোর টু আগরতলাগামী হামসফর এক্সপ্রেসে করে এনজিপি। এই ট্রেনের শিডিউল টাইম ছিল বিকেল 6:47 ডানকুনি স্টেশনে, আর এখন রাত 11:20 আমরা দাঁড়িয়ে আছি ডানকুনি স্টেশনে। আমাদের ট্রেন ঢোকার বর্তমান সময় হলো রাত 1:10। অনেকেই শিয়ালদা বা হাওড়া থেকে যে সকল এনজিপিগামী ট্রেন চলে বা উত্তরবঙ্গগামী যেগুলো ট্রেন চলে সেগুলোতে ম্যাক্সিমাম টাইমেই টিকিট পাওয়া যায় না, তাই এই বিকল্প রাস্তা বেছে নেওয়া, বাস কিংবা ডানকুনি স্টেশন থেকে যে কটি উত্তরবঙ্গগামী ট্রেন চলে যেরকম বিবেক এক্সপ্রেস বা এই হামসফর, এগুলোকে বেছে নেওয়া। কিন্তু যেহেতু একটা লং ডিস্টেন্স কভার করছে এই সমস্ত ট্রেনগুলো, সেক্ষেত্রে এই ট্রেনগুলোর টাইমিং নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন রয়েছে, যেরকম ঠিক আজকে আমাদের সঙ্গে হচ্ছে। এই হলো নবনির্মিত ডানকুনি স্টেশন। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে এই কম্পার্টমেন্টটা অ্যাটাচড রয়েছে। এদিকে স্টেশন মাস্টার রুম, ওয়াশরুম রয়েছে, এদিকে ওয়েটিং রুম। সামনেরটা হলো জেন্টস, পিছনেরটা লেডিস। আর এখন অনেকগুলি এক্সপ্রেস ট্রেনই, বিশেষ করে সাউথ এবং নর্থ ইস্ট যে সমস্ত ট্রেন কানেক্ট করছে সেগুলো সবই ডানকুনি বাইপাস আন্দুল হয়ে ডানকুনি হয়ে ট্রেনগুলো যায়। আর ডানকুনি স্টপেজ থাকে, সেক্ষেত্রে আন্দুল, তারপরে সাইড লাইন ধরে ডানকুনি হয়ে ট্রেনগুলো বর্ধমান বা কোনোটা মালদা হয়ে বেরিয়ে যায়। তো আজকে আমাদের ট্রেন প্রচণ্ড ডিলে, জানি না কখন ট্রেন পৌঁছবে। এখন আবার আপডেট হয়ে ট্রেনের টাইমিং দেখাচ্ছে রাত 1:35। শুরু হলো ট্রেনের জন্য এক বিরামহীন প্রতীক্ষা। 07064 নাহারলাগুন সাপ্তাহিক এক্সপ্রেস ডানকুনি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এই বেরোচ্ছে। যে ট্রেনের শিডিউল টাইম ছিল বিকেল 5:40, সেই ট্রেন এখন বেরোচ্ছে রাত 12:12। আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল সন্ধ্যে 6:47। ট্রেন এখনও আন্দুল ঢোকেনি। ডানকুনিতে এক্সপেক্টেড টাইম রাত 1:36। শেষমেশ ডানকুনি স্টেশনে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেনের খবর হলো। ঘড়ির কাটায় সময় রাত 1টা। আমরা এখনো দাঁড়িয়ে আছি ডানকুনিতে।
যে ট্রেনের ডানকুনি ঢোকার শিডিউল টাইম ছিল বিকেল 6:47, 2009 কিলোমিটার জার্নি অতিক্রম করে সেই ট্রেন প্রায় 7 ঘন্টা লেটে ডানকুনি ঢুকছে 1:25-এ। আর এই ট্রেনের এনজিপি ঢোকার শিডিউল টাইম ছিল ভোর 4:15। আশা করছি ট্রেনের অ্যাপ অনুযায়ী এই ট্রেন ঢুকবে বেলা 11:30টায়। অবশেষে ডানকুনি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের হেডলাইটের আলো পড়ল। কচিকাছারা বেশ উত্তেজিত। ডানকুনি ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হলো রামপুরহাট। রামপুরহাটের পর মালদা টাউন, কিষানগঞ্জ, তারপরে ফাইনালি আমরা পৌঁছবো নিউ জলপাইগুড়ি। রাতের অন্ধকারের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যে। পাশে পড়ে রইল এই জনমানবহীন স্টেশনগুলো। সারাদিনের ব্যস্ততার পর যেন এরা নিশ্চিন্তে রাতের গাঢ় ঘুমে আচ্ছাদিত। আমাদের কোচ নাম্বার হলো B18। এই দিকে হচ্ছে কোচ, আমরা ঠিক যেখানে অ্যাটেন্ডেন্ট থাকে আমরা সেই জায়গাটা নিয়ে যাবো। আচ্ছা, আমার সঙ্গে এই রয়েছে সায়ন আর রয়েছে প্রসঞ্জিৎ। আমরা মোটামুটি একদম স্কুলের বন্ধু। রূপগঞ্জাটা ঠিক আমরা করতে চলেছি টোটাল 16 জনের। আমাদের একটা 16 জনের গ্রুপ রয়েছে। সবার সঙ্গে আলাপ করাবো কাল যখন এনজিপি নামবে। আগে সুস্থ করে এনজিপি নামি, তারপর সবার সঙ্গে আলাপ করে যাওয়া হবে। যে ট্রেন সন্ধে 6:30টায় ঢোকার কথা সে ট্রেন ঢুকেছে রাতে 1:30টায়। আর ট্রেন অসম্ভব নোংরা। কি মনে হলো ট্রেনের অবস্থাটা কি? ট্রেনের অবস্থা খুবই খারাপ। সমুখে বলবো একবার দেখালে ভালো হয় যে এতটাই খারাপ। আর আমি রেকমেন্ড করবো এটাই যে ইন ফিউচারে আমি কেন কাউকেই রেকমেন্ড করে সবাইকেই বলে দেবো এটাই, যাতে এই ট্রেনটা কেউ না আসে। মানে হিন্দিতে বলে না সফর কর না, আর ট্রেনের নামই হচ্ছে হামসফর। কিন্তু আমার মনে হয় যে সফর করার জন্য এই ট্রেনটা একদমই পারফেক্ট না। ঠিক বললাম? একদম। এই দূরপাল্লার গাড়িগুলো এটাই প্রবলেম, যেগুলো ব্যাঙ্গালোর থেকে আসছে সেই গাড়িগুলোর এত লং জার্নি কভার করছে। ডানকুনি যখন ঢুকেছে এই ট্রেনটা অলরেডি 2000 কিলোমিটার রান করে ফেলেছে। তো সেই রান করার পরে ট্রেনের অবস্থা খুব খারাপ। আমি একবার দেখাচ্ছি। এই হলো ওয়েস্ট ফিল্ডের অবস্থা, দুদিকেই তাই। ট্রেনের কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুমের অবস্থা। জল আছে কিনা জানি না। আচ্ছা, এদিকটা লোকজন আছে, তবে ট্রেনের কন্ডিশন খুব একটা ভালো না। একটা ভালো জিনিস সেটা হলো অ্যাটলিস্ট নতুন পিলো কভার আর বিছানার চাদরটা পাওয়া গেছে। আদারওয়াইজ আর কিছু নতুন কিছু না, নতুন কিছু পাওয়া যায়নি। আর মোটামুটি সবাই শুয়েই ছিলেন, তাদেরকে কোনো রকমে উঠিয়ে আমরা একটুখানি জায়গা করে নিয়েছি। তবে ভেতরের জায়গা থেকে আমাদের মনে হলো এই জায়গাটা বেটার, তাই সারা রাস্তা থেকে এখানে বসেই আমাদের কাটবে। 3 বন্ধু মিলে গল্প করতে করতে এগিয়ে চললাম আমরা। পিছনে পড়ে রইল একের পর এক স্টেশন। বন্ধুরা মিলে আড্ডা দিলে যা হয় আর কি। প্রত্যেকের জীবনেই আশা করি এই অভিজ্ঞতা একবার না একবার হয়েছে, যেখানে সময়ের বেড়া জালও আটকাতে পারে না এই নিখাত গল্পগুলোকে। কত স্মৃতিচারণা ফিরে ফিরে আসে। বলতে বলতে আমরা এখন বোলপুর শান্তিনিকেতন পেরোচ্ছি। রাতের অন্ধকারের গাঢ়তাকে খানিকটা ফিকে করে ঈশান কোণে ভোরের উষ্ণ আভা দেখা দিল। আমরা এখন রামপুরহাটের খুব কাছাকাছি এসে পৌঁছেছি। ভেরি গুড মর্নিং। আজ 7 তারিখ। আমরা এখন এসে পৌঁছালাম রামপুরহাট। এখন ঘড়ির কাঁটায় সকাল 4:45। যে ট্রেন রামপুরহাট পৌঁছানোর কথা ছিল 6 তারিখ রাত
9:30 আমরা 7 তারিখ রবিবার এসে পৌঁছালাম সকাল 4:45টার সময় রামপুরহাট। রামপুরহাট পেরোনোর পর আর চোখ খুলে রাখতে পারিনি। ক্লান্ত শরীরটাকে রেলের বার্থে একটু এলিয়ে দিয়েছিলাম। চোখ যখন খুলল তখন আমরা মালদাতে। 7:30 আর আমরা এখন মালদা টাউন এসে পৌঁছলাম। গাড়ি যে লেনটা ছিল সেটাই চলছে, কন্টিনিউ করছে। মেকআপ সেই অর্থে দেওয়া যাচ্ছে না। মালদা টাউনে গাড়ি মিনিট 5 দাঁড়িয়ে আছে। এখানে পার্সেলের যে ওঠানামার কাজ চলে সেটা চলছে। আশা করছি মালদা টাউন ছাড়ার পরে যদি লেটার একইভাবে কন্টিনিউ না করে বা যে লেটটা আছে সেই নমিনালটাই যদি থাকে তাহলে হয়তো 11টা নাগাদ আমরা পৌঁছে যাবো এনজিপি। আর দেখা যাক কী হয়। মালদা টাউন থেকে ট্রেন আবারও রওনা দিল তার পরবর্তী গন্তব্যের দিকে। মালদা টাউন ছাড়ার পর আমাদের হামসফর এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হলো কিষানগঞ্জ। ট্রেন তখন ছুটে চলেছে তার দুর্বার গতিতে, আর ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে ট্রেনের চাকার সেই পরিচিত ঘ্যাটাং ঘ্যাটাং আওয়াজ গতকাল রাত থেকে প্রায় আমাদের কান শোয়া হয়ে গেছে। ব্যক্তিগতভাবে ট্রেন জার্নি আমি দারুণ পছন্দ করি। তার কারণ হলো একসঙ্গে অনেকক্ষণের জার্নি করা হয় বলে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়। যদিও এখন আরামদায়ক জার্নি করার জন্য এসি কম্পার্টমেন্টে ট্রাভেল করলেও মন পড়ে থাকে স্লিপারে, কেননা সেখানের মতো বিক্রেতারা এই এসি কম্পার্টমেন্টে চট করে ওঠে না। মালদা টাউন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ কিষানগঞ্জ। আমরা জাস্ট বারসই ক্রস করলাম। এখনও মোটামুটি এখান থেকে কিষানগঞ্জ ওই 55 to 60 কিলোমিটার। ট্রেন যে গতিতে চলছে মনে হয় না খুব একটা সুবিধা হবে। এখন ঘড়িতে সময় বেলা 9:30। এখনো পর্যন্ত এনজিপি ঢোকার এক্সপেক্টেড টাইম বেলা 11:30। খুব প্যাথেটিক কন্ডিশন। এত ঘন্টা লেট, এটা সত্যি যাত্রীদের পক্ষে যথেষ্ট প্রবলেমের। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বিরাট বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। রীতিমতো নোংরা ট্রেন। ওই মালদা টাউনে কিছুটা পরিষ্কার হয়েছে, ওয়াশরুম বলার মতো নয়। এখনো পর্যন্ত ট্রেনে ওঠার পর থেকে আমি একবার ওয়াশরুম ইউজ করেছি, সেটাও ডানকুনি ক্রস করার পরে। সকালবেলা যাওয়া যাচ্ছিল না ওয়াশরুমে। অ্যাটেন্ডেন্টকে বলাতে উনারা বললেন যে ক্লিনিং হবে, এখন অবধি কিচ্ছু হয়নি। কিছুক্ষণ আগে ট্রেনের ওই যাবতীয় নোংরা আবর্জনা সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকে রাত্রে আপনাদেরকে শেয়ার করেছিলাম, এদিকে পুরোপুরি গার্বেজে ভর্তি ছিল, সেটাই জাস্ট ক্লিনিং হয়েছে, এছাড়া আর কিচ্ছু হয়নি। যদি এনজিপি বা এই রুটে ট্রাভেল করার থাকে সেক্ষেত্রে এই ট্রেনটা অ্যাভয়েড করলেই ভালো হয়। আমি শুধুমাত্র এই ট্রেন বলবো না, সাউথ থেকে নর্থ ইস্ট কানেক্টেড যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলো না প্রেফার করলেই ভালো হয়। আদার্স অন্য ট্রেন দেখে নিন। যেরকম লেটের দিক থেকে অসুবিধা রয়েছে সেরকম ক্লিনিংয়ের দিক থেকে অসুবিধা রয়েছে। আমরা জানি না সত্যি এনজিপি কটার সময় পৌঁছবো, অনেকটা লেট হয়ে গেল। বর্তমানে কিষানগঞ্জে আছি। গাড়ি জাস্ট ঢুকলো, ঘড়িতে সময় 10:50। অনেকটা ডিলে হয়ে গেল, অনেকটা ডিলে। রেল লাইনের দুধারের এই সবুজ গালিচাপাতা ল্যান্ডস্কেপগুলো অন্য সময়ে মন এবং চোখের ওপরে একটা ঠান্ডা প্রলেপের সৃষ্টি করে, কিন্তু সেদিন তা রূপান্তরিত হয়েছিল বিরক্তিতে।
হামসাফারের মতো প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন কী করে এত ঘন্টা লেট থাকতে পারে তার হিসেব কোনোভাবেই মিলিয়ে উঠতে পারছিলাম না। আমরা কিষানগঞ্জ অনেকক্ষণ পেরিয়ে গেছি। নিয়ার বাই আমরা এনজিপি। এখন ডুমডাঙ্গি ঢুকছে, আর ডুমডাঙ্গি ঢোকার ঠিক আগে থেকে প্রচুর পরিমাণে চা বাগান লাইনের দুধারে দেখা যাচ্ছে। এটা একটা ভালো লাগা। আমরা এনজিপি বারে বারে ছুটে ছুটে আসি, বারে বারে দার্জিলিং সিকিম কমপ্লিট ঘোরার জন্য ছুটে ছুটে আসি। আর যখনই ট্রেনে বা বাসের জানলা থেকে এই দুধারের সবুজ চা বাগানকে দেখা যায়, তখনই মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ এসে আসে। মনে হয় এই তো পাহাড় ফাইনালি হাতছানি দিয়ে ডাকলো। আর সেই পাহাড়ের ডাকে সাড়া দিয়ে আমরা পাহাড়ের খুব কাছে। রাস্তার দুধারে, রাস্তা বলবো না, ট্রেন লাইনের দুধারে চা বাগান সারি সারি দাঁড়িয়ে আছে। দোকান করে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে এই উত্তরবঙ্গে। সামনে মহানন্দা নদী। সব চা বাগান এই যে। লেট অনেকটা হয়ে গেল বটে, কিন্তু কিছু করার নেই। এক্সপেক্টেড আমরা 12টা 10 নাগাদ এনজিপি নেমে যাব। আপাতত ওই প্রাকৃতিক সৌন্দর্য থেকেই মন ভরায়। বাড়ির সামনে রেল লাইনের দুধারে চা বাগান আমাদের স্বাগত জানাচ্ছে উত্তরবঙ্গে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকা ল্যান্ডস্কেপগুলো হঠাৎ করে যেন পাল্টে গেল। মনের মধ্যে রাগ বিরক্ত রূপান্তরিত হলো ভালোবাসায়। পরিপূর্ণতা পেল মনটা এই চা বাগান দেখে। এর জন্যই তো এত দূর ছুটে আসা, এর জন্যই তো এত কষ্ট। সমস্ত কষ্ট লাঘব হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যে। আমরা এখন পাহাড়ের আরও কাছে। জানি না কি মায়া লুকিয়ে আছে পাহাড়ে, যে পাহাড় আমাদের মতো ভ্রমণ প্রিয় মানুষগুলোকে খানিকটা পাগল করে তোলে। আমরা রাঙা পানি পেরিয়ে ফাইনালি পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। ঘড়ি বলছে দুপুর 12টা 35, আর আমরা ফাইনালি এনজিপি পৌঁছালাম। একটা দুর্দান্ত আর হরেবল ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই হলো আমাদের সেই হামসাফার এক্সপ্রেস, যার সফরে আমরা রীতিমতো ব্যস্ত বলতে পারেন। যে ট্রেনের ঢোকার কথা ছিল ভোর 4টের সময়, সে ট্রেন ঢুকলো বেলা 12টা 35-এ, প্রায় 8 ঘন্টা লেট। একটা হরিবল ট্রেন জার্নি। এরপরে এনজিপি থেকে বেরিয়ে আমরা গাড়ি আমাদের বলা আছে, সেই গাড়ি নিয়ে আমরা রওনা দেবো দার্জিলিংয়ের পথে। ট্রেন থেকে নামার পরেই আমাদের ড্রাইভার দাদাকে ফোন করে খারাপ খবরটা আগেই পেয়ে গেছিলাম। কী সেই খারাপ খবর সেটা ক্রমশ প্রকাশ্য। এনজিপি জাংশনের বাইরে সেই পরিচিত জায়গা যেখান থেকে আমরা সবাই দার্জিলিং, গ্যাংটক, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত জায়গা যাওয়ার জন্য গাড়ি বুক করি, গাড়ি রিজার্ভ করি। এই যে এনজিপি জাংশনের বাইরের প্রচণ্ড ক্রাউডই, এখন প্রচণ্ড ভিড় হচ্ছে যেটুকু শুনেছি, যেটুকু দেখেছি। এই গাড়ি স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন রুটের গাড়ি পাওয়া যায়। তো আপনারা এই স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে, গাড়ি বুক করে আপনারা রওনা দিতে পারেন আপনাদের গন্তব্যে। আমাদের দুটো বড় গাড়ি এবং একটা ছোট গাড়ি রয়েছে। এই যে সামনে এই একটা গাড়ি,
এই একটা গাড়ি আর এই গাড়িটা, এই তিনটে গাড়ির প্যাকেজ আমাদের রয়েছে, মানে অ্যাকোমোডেশন আমাদের রয়েছে। আমরা টোটাল 14 জনের ম্যান পাওয়ার রয়েছে। একটু রিল্যাক্সে ঘুরবো বলেই আমরা তিনটের গাড়ি করেছি। আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে দুটো গাড়িতে হয়ে যেতে পারে, তো সেটা আপনাদের উপর পার্সোনালি ডিপেন্ড করছে। গাড়ির কি রেট আছে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু অবশ্যই কিন্তু সিজন নন সিজন ওয়াইজ এই রেটটা কিন্তু ভ্যারি করে। তো এই রেটটাকে ফাইনাল রেট করে কিন্তু জাজ করবেন না। হ্যাঁ 19-20 হবে, ওপর নিচ হবে, একটুখানি বার্গেনিং করে নেবেন, কথা বলে নেবেন, মোটামুটি এই রেটের আশেপাশেই থাকবে। ফাইনালি গাড়ির চাকা গড়ালো এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে। দার্জিলিংয়ের একটা নস্টালজিয়া আছে, ঠিক যেরকমটা ভিডিওর একদম শুরুতে বলছিলাম। জানি না যতবার দার্জিলিং যাই প্রতিবার কিরকম একটা নতুন নতুন ফিলিংস আসে ভেতর থেকে। এর আগে অনেকবার দার্জিলিং গেছি, শুরুটা হয়েছিল বাবার হাত ধরে, কিন্তু এতবার যাওয়ার পরেও এক্সাইটমেন্টের দিক থেকে এক ফোঁটাও ভাটা পড়েনি। জানি না, হতে পারে সেই পুরনো স্মৃতিগুলোকে বারে বারে ঝালিয়ে নেওয়ার জন্যই দার্জিলিং আমাদের হাতছানি দিয়ে ডাকে। দেখুন, কথা বলতে বলতেই ল্যান্ডস্কেপগুলো কত দ্রুত পাল্টে যাচ্ছে। আজ 7ই জুন রবিবার। দার্জিলিংয়ে প্রচণ্ড রাশ, আর সেই রাশের টের কিন্তু এই যখন আমরা দার্জিলিং উঠছি সেখান থেকেই টের পাওয়া যাচ্ছে। আগে থেকেই শুনে এসেছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা করে লাগছে দার্জিলিং উঠতে। ধীরে ধীরে কিন্তু অলরেডি জ্যাম হওয়া শুরু হয়েছে, কিছু গাড়ির সারি অলরেডি দেখা যাচ্ছে, আর মনটা খুব গাইতে শুরু করেছে। কেননা আমরা অনেক ডিলে স্টার্ট করেছি শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে। তো এই ডিলের ওপরে যদি জ্যামের ডিলেটা হয় সেক্ষেত্রে কটায় পৌঁছবো তা জানি না। তবে যাই হোক, আপনাদের সবাইকে নিয়ে দার্জিলিং যাচ্ছি, স্বপ্নের দার্জিলিং, ভালোবাসার দার্জিলিং, আমাদের বাঙালিদের প্রাণের দার্জিলিং। আচ্ছা, এরপর আপনাদের দুঃখের খবরটা দিয়ে ফেলি। এবার আমরা যখন দার্জিলিং যাচ্ছি, আমাদের প্ল্যানিং ছিল আমরা মিরিক হয়ে দার্জিলিং উঠব। এনজিপি থেকে দার্জিলিং ওঠার যতগুলি রাস্তা রয়েছে তার মধ্যে মিরিকের রাস্তা হলো ভয়ঙ্কর সুন্দর, তবে সময় ঘন্টা 2-2.5 বেশি লাগে। যারা এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিং আসছেন তারা অবশ্যই মিরিক লেক, লেপচা জগৎ হয়ে দার্জিলিং পৌঁছতে পারেন। হাতে সময় কিছু বেশি থাকলে সুখিয়া পুকুরিও অ্যাড করে নিতে পারেন। তবে এ পথে গাড়ির ভাড়া কিন্তু কিছুটা বেশি হয়ে যায়, প্রায় ধরে রাখুন 1000 থেকে 1200 টাকা মতো। যারা মিরিক হয়ে দার্জিলিং আসছেন তারা অবশ্যই 10টা থেকে 10:30টার মধ্যে গাড়ি নিয়ে রওনা হয়ে যান দার্জিলিংয়ের পথে। যেটা ভারতীয় রেলের বদান্যতায় আমাদের পক্ষে এবারে আর সম্ভব হলো না, কারণ অতিরিক্ত ট্রেন লেট থাকার কারণে আমাদের ড্রাইভার দাদারা আগেই বলে দিয়েছিলেন মিরিক হয়ে কোনোভাবেই দার্জিলিং ওঠা সম্ভব নয়। তবে সব খারাপের পিছনেও একটা করে ভালো থাকে, হয়তো মিরিক হয়ে দার্জিলিং ওঠার আক্ষেপকে ভুলিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত আবার দার্জিলিংয়ে ছুটে আসব। প্রতিটা ল্যান্ডস্কেপ একদম পারফেক্ট। রাস্তার যে কোনো বাঁকে গাড়ি দাঁড় করিয়ে অজস্র ছবি তোলা যায়। এরপর আমি কিছুক্ষণ চুপ হলাম। আপনারা শুধু প্রকৃতিটা এনজয় করুন, কি অপূর্ব প্রকৃতি। আমি অবশ্য প্রতিটা ভালো লাগার মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওটা কারো লেন্দি লাগে নির্দ্বিধায় স্কিপ করে নেবেন। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহরকে।
ঘড়িতে সময় বিকেল 5:30। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছলাম এখন কার্শিয়াংয়ের টাউন। একটু জ্যাম রয়েছে, বাদ বাকি রাস্তায় সেরকম খুব একটা জ্যাম পাইনি। মাঝে মধ্যে ওই 2-5 মিনিটের একটা জ্যাম আছে, মাঝে মধ্যে পাচ্ছি, কিন্তু আদারওয়াইজ এখনো পর্যন্ত রাস্তা খুব একটা জ্যাম পাইনি আমরা, খালি পেয়েছি। কার্শিয়াং টাউন একটু জ্যাম রয়েছে, টাউনটার পর থেকে আবার রাস্তা মোটামুটি ক্লিয়ার দেখাচ্ছে। তো মোটামুটি ঘন্টা দেড়েক লাগলো আমাদের কার্শিয়াং ঢুকতে। এখান থেকে দার্জিলিং আরও মোটামুটি 30-35 কিলোমিটার মতো। ওই আশা আছে 7:30 থেকে নিয়ার অ্যাবাউট 8টার মধ্যে আশা করছি ঢুকে যাব দার্জিলিং, যদি জ্যাম না পাই। আর ওয়েদার খুব খুব কমফোর্টেবল, টেম্পারেচার ওই এখানে 17-18 মতো হবে, ওপরে একটু কম হবে। বাট এখনো পর্যন্ত আমাদের যে জার্নি সেটা মোটের ওপরে বেশ ভালো, ট্রেনের পার্টটা বাদ দিলে যথেষ্ট কমফোর্টেবল। ঘড়ি বলতে সময় বিকেল 6টা, আর আমরা এখন সোনাদা থেকে মোটামুটি ওই আর মিনিট 40-এর রাস্তা দার্জিলিং। সোনাদার জাস্ট একটু আগে আছে। আর এখানের যে বিউটিটা অসাধারণ, একটা হালকা কুয়াশার আমেজ, কুয়াশায় পুরো চারদিকটা মোটামুটি ঘিরে ফেলেছে। আর 1 প্লেট মোমো, সঙ্গে হাতে একটা ব্ল্যাক টি, অপূর্ব, জাস্ট জমে গেছে। সোনাদা থেকে গাড়ি যতক্ষণে দার্জিলিংয়ের দিকে রওনা দিয়েছে ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। অন্ধকার পাহাড়ি রাস্তা, তার উপরে গাড়ির হেডলাইট আর ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে রাস্তাটা কীরকম মায়াবী হয়ে উঠেছে। আমরা ঘুমের খুব কাছাকাছি এসে পড়েছি। আমরা এখন অতিক্রম করছি ভারতের সর্বোচ্চ হেরিটেজ স্টেশন ঘুম রেল স্টেশন। এত সুন্দর গাড়ির জার্নিতে বাঁধ সাধলো আরও একবার। লম্বা গাড়ির জ্যামে আমাদের গাড়ি ফেসে গেল প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। যখন আমরা হোটেল পৌঁছালাম তখন ঘড়িতে সময় রাত 9টা। আমরা ফাইনালি এসে পৌঁছালাম দার্জিলিংয়ের জাস্ট কিছুটা আগে আমাদের হোটেল রয়েছে, হোটেল হিল কুইন। এই হলো হোটেল হিল কুইন। রাত 9টা, আমরা এখন হোটেলের সামনে, দার্জিলিং সামনে আমাদের পরিচিত আলো ঝলমলে একটা শহর, একটা পাহাড়ি নস্টালজিয়া, পাহাড়ি ভালোবাসা, সামনে দার্জিলিং। খুব তাড়াতাড়ি ফিরছি দার্জিলিংয়ের একটা ডিটেল পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই প্রাণ ভরে বেড়াতে থাকুন।